out and see. Come out and see. বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর আসরে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকার পাতায় প্রথম বেরোলো বোমযাত্রীর ডায়েরি। লেখক সত্যজিৎ রায়। সেই শুরু। সূচনালগ্ন থেকেই শঙ্কু কাহিনী কিশোর পাঠকদের মন জয় করে নিল। প্রথম কাহিনীতে ডায়েরির আকারে প্রফেসর শঙ্কু নিজেই বলেছেন নিজের কাহিনী। তারপর থেকে শঙ্কুর 38টি সম্পূর্ণ এবং 2টি অসম্পূর্ণ ডায়েরি প্রকাশিত হয়েছে 1992 পর্যন্ত। গল্পস্বল্পের পক্ষ থেকে আজকে আমাদের বিশেষ নিবেদন প্রফেসর শঙ্কু ও ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যৎবাণী। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র এই বইটি থেকে। গল্পের সূত্রধার ও ক্রোলের ভূমিকায় আমি শুভদীপ, প্রফেসর শঙ্কুর ভূমিকায় সত্যজিৎ, সান্ডার্সের ভূমিকায় দেবব্রত, সুমার ভূমিকায় দেবজিৎ, সাবাটিনির ভূমিকায় কৌশিক, সাউন্ড ডিজাইন, পোস্টার ডিজাইন ও অটোপ্লাজমের ভূমিকায় অভিজিৎ। আপনারা পরবর্তীতে কী ধরনের গল্প শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। শুরু করছি আজকের গল্প প্রফেসর শঙ্কু ও ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যৎবাণী। 6 সেপ্টেম্বর। আজ আমার বন্ধু জেরেমি সন্ডার্সের কাছ থেকে একটা আশ্চর্য চিঠি পেয়েছি। সেটা হলো এই: প্রিয় শঙ্কু, তোমাকে একটা অদ্ভুত খবর দেওয়ার জন্য এই চিঠির অবতারণা। আমাদের দেশে কাগজে খবরটা বেরিয়েছে, কিন্তু ভারতবর্ষে হয়তো বেরায়নি। ম্যাড্রিডের এক লাইব্রেরিতে একটি অতি প্রাচীন পাণ্ডুলিপি পাওয়া গেছে 3 মাস আগে। স্পেনের বিখ্যাত ভাষাবিদ প্রফেসর আলফেন্সো বেরেটা 3 মাস আগে এই পাণ্ডুলিপির পাঠোদ্ধার করেছেন এবং একটি সাংবাদিক সম্মেলনে সেটা সম্বন্ধে বলেছেন। এই পাণ্ডুলিপির লেখকের নাম হলো ডন ক্রিস্টোবাল্ডি এবং এর রচনাকাল 1483 থেকে 1490, অর্থাৎ আজ থেকে 500 বছর আগে। বেরেটা বলেছেন এই পাণ্ডুলিপিতে ক্রিস্টোবাল্ডির অজস্র ভবিষ্যৎবাণী করে গেছেন, যার অধিকাংশই ফলে গেছে। তুমি তো ফরাসি গণৎকার নস্ট্রাডামাসের কথা জানো। নস্ট্রাডামাস জন্মেছিল 1503 খ্রিস্টাব্দে এবং তিনি পদ্যে বহু ভবিষ্যৎবাণী করে গেছেন, যার অনেকগুলোই ফলে গেছে। লন্ডনের প্লেগ ও অগ্নিকাণ্ড, ফরাসি বিপ্লবে সম্রাট ষোড়শ লুইয়ের লাঞ্ছনা, নেপোলিয়নের উত্থান ও পতন, লুই পাস্তুরের যুগান্তকারী আবিষ্কার, এমনকি আমাদের যুগে হিরোশিমা ও নাগাসাকির ওপর আণবিক বোমাবর্ষণ, অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগ, হিটলারের অভ্যুত্থান ইত্যাদি অনেক কিছুই নস্ট্রাডামাস সঠিকভাবে বর্ণনা করে গিয়েছেন। কিন্তু এই স্প্যানিশ পাণ্ডুলিপিতে যা ভবিষ্যৎবাণী আছে তা নস্ট্রাডামাসের কীর্তিকে ম্লান করে দেয়। গত 500 বছরে এমন কোনো বিখ্যাত ঐতিহাসিক ঘটনা নেই যা ক্রিস্টোবাল্ডি তার নিজের দিব্যদৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করেননি। আমার তো বিশ্বাস তিনি তোমার কথাও বলে গেছেন। 20 শতাব্দীতে এক অসাধারণ প্রতিভাশীল বিজ্ঞানীর আবির্ভাব হবে, যার নামের আদ্যক্ষর হলো এস। এ তুমি ছাড়া আর কে হতে পারে? আমি ম্যাড্রিডে গিয়ে বেরেটার সাথে দেখা করি এবং এই পাণ্ডুলিপি নিয়েও আলোচনা করি। আমার এই চিঠি লেখার প্রধান কারণ হলো ক্রিস্টোবাল্ডির একটা বিশেষ ভবিষ্যৎবাণী। তিনি এক জায়গায় লিখেছেন, সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপে এক প্রাণীর আবির্ভাব হবে, যারা বিজ্ঞানের ক্ষেত্রে মাত্র 300 বছরে মানুষের কীর্তিকেও অনেক গুণে অতিক্রম করে যাবে। মানুষ এই প্রাণীর সন্ধান পাবে 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং এই প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা মানুষই দূর করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রাণী কি সত্যি আছে? যদি থেকে থাকে তবে তারা কোত্থেকে এলো এবং একটি দ্বীপে বাস করে তারা এত অল্প সময়ে বিজ্ঞানে কি করে এতদূর অগ্রসর হলো? সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে অনেক বিখ্যাত পর্যটক প্রশান্ত মহাসাগর পরিভ্রমণ করে অনেক কিছু আবিষ্কার করেন। আমি গত 1 মাস ধরে ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এই সমস্ত পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত পড়ে দেখেছি। অষ্টদশ শতাব্দীর শেষ দিকে ফরাসি পর্যটক জাঁ ফ্রাঁসোয়া লাপেরুজ প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। তার বিবরণ তিনি লিখে গেছেন। সেটাই পড়তে পড়তে এক আশ্চর্য ঘটনার বর্ণনা পেলাম। লাপেরুজের জাহাজ একবার ঝড়ে পড়ে কক্ষভ্রষ্ট হয়ে এক অজানা দ্বীপে এসে পড়ে।
তখন সন্ধ্যা। সে সময়ে লা পেরুজ এক আশ্চর্য দৃশ্য দেখেন। দ্বীপের একটি অংশ থেকে একটি আলোকস্তম্ভ উঠে আকাশে বহু দূর চলে গেছে। এর কারণ জানার চেষ্টা লা পেরুজ করেননি, কারণ ঝড় থেমে যাওয়ায় তারা আবার কক্ষে ফিরে আসেন। আলোকস্তম্ভের বর্ণনা পড়লে লেজার রশ্মির কথাই মনে পড়ে। অন্য কোনো আলো এই ধরনের সমান্তরাল স্তম্ভ রচনা করতে পারে না। ভেবে দেখো, এই ঘটনা 100 বছর আগে দেখা, আর মানুষের লেজার রশ্মি আবিষ্কার হলো সাম্প্রতিক ঘটনা। আমার প্রবল আগ্রহ হচ্ছে এই দ্বীপে গিয়ে অনুসন্ধান করার। আমার কেন জানি না মনে হচ্ছে এই প্রাণীর সম্পর্কেও ক্রিস্টোবালডির গণনা নির্ভুল। আমাদের মান্দ্রদ্বীপের অভিযানে আমরা যে যান ব্যবহার করেছিলাম আমাদের জাপানি বন্ধু হিদেচি সুমার তৈরি জেট চালিত সুমাক্রাফট, সেই একই যান আমরা এবারও ব্যবহার করতে পারি। সুমাকে বললে ও রাজি হবে না, এটা আমার বিশ্বাস হয় না। আর ক্রোল তো পা বাড়িয়েই আছে। এখন বাকি শুধু তোমার সম্মতি। তোমাকে তো আমি চিনি 17 বছর ধরে। আমার দৃঢ় বিশ্বাস তুমি রাজি হবে। কি স্থির করলে অবিলম্বে জানাও, কারণ অনেক রকম তোড়জোড় করা বাকি আছে। শুভেচ্ছা নিও, ইথি, জেরেমি। এ ব্যাপারে যে আমার উৎসাহ না হয়ে যায় না, সেটা সন্ডার্স ঠিকই বলেছে। সত্যি কি এই উন্নত স্তরের প্রাণী যারা মানুষ নয়, তারা পৃথিবীতে বাস করছে এতদিন ধরে? ডন ক্রিস্টোবালটির এই গণনাও কি নির্ভুল? আমি এই অভিযানে যোগ দিতে অবশ্যই প্রস্তুত। সেই খবর আমি সন্ডার্সকে আজই জানিয়ে দিচ্ছি। 13ই সেপ্টেম্বর। অভিযানের সমস্ত আয়োজন হয়ে গেছে। সুমা এক কথায় রাজি। তার জানি আমরা ব্যবহার করছি, তবে এটা আগের চেয়ে আরো উন্নত, সুমা ক্রাফট 2। আমরা 4 জন ছাড়া আরেকজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইনি হলেন বার্সেলোনার বিখ্যাত প্রত্নতাত্ত্বিক প্রফেসর সালভাডর সাবাটিনি। এর সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল ব্রাসেলসের এক বিজ্ঞানী সম্মেলনে। বয়স 60-এর বেশি নয়। পণ্ডিত ব্যক্তি, তাতে সন্দেহ নেই, তবে কিঞ্চিত দাম্ভিক আর একঘুয়ে। ইনি অভিজাত বংশের সন্তান, তবে এখন অবস্থা অনেক পড়ে গেছে। ক্রিস্টোবালডির পুঁথি ইনি পড়েছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে এর ধারণা এস নামধারী বিজ্ঞানী প্রবরের কথা ক্রিস্টোবালডি বলে গেছেন তিনি হলেন উনি নিজে। আমরা সকলে সিঙ্গাপুরে একত্র হব, তারপর সেখান থেকে রওনা। লা পেরুজের সঙ্গে ক্রোনোমিটার ইত্যাদি নানা রকম যন্ত্র ছিল, তাই তিনি এই রহস্যময় দ্বীপের অবস্থান দিয়ে গেছেন। সেটা হলো 41.24 নর্থ বাই 161.5 ওয়েস্ট। ম্যাপে দেখা যাবে ওখানে কোনো দ্বীপের চিহ্ন নেই, সেটাই অবশ্য স্বাভাবিক। আমরা 25শে সেপ্টেম্বর রওনা হচ্ছি। 24শে সেপ্টেম্বর, সিঙ্গাপুর। আমরা এখানে জমায়েত হয়েছি গতকাল। সাবটিনির কাছে ক্রিস্টোবালডির পুঁথির কথা শুনেছিলাম। পুঁথির গোড়াতে ক্রিস্টোবালডি তার নিজের সম্বন্ধে বেশ কিছুটা বলেছে। মেষ পালকের ছেলে ছিল সে। 13 বছর বয়সে সে প্রথম ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত পায়। তার কথা অবশ্য সকলে হেসে উড়িয়ে দিয়েছিল। তারপর একের পর এক অজস্র ভবিষ্যতের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে নিজের চেষ্টা লিখতে পড়তে শেখে, শুধু এইসব ঘটনা লিখে রাখার জন্য। নস্ট্রাডামুসের মতোই সে নিজের মৃত্যুর সন ও তারিখ আগে থেকে জানিয়ে গিয়েছিল। 1943-এর বাংলার মন্বন্তরের কথা ক্রিস্টোবালডি লিখে গেছে। বাংলার নাম অবশ্য করেনি, প্রাচ্যের একটা প্রদেশ বলে বলেছে। সে সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তার সম্বন্ধে অবশ্যই অনেক তথ্য আছে। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পও বাদ যায়নি। সুমা জিজ্ঞেস করল জাপান সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা। তাতে সাবাটিনি বলল, তোমাদের রাজা হিরোহিতো সম্বন্ধে একেবারে নাম উল্লেখ করে বলা আছে। তিনি যে দীর্ঘকাল জীবিত থাকবেন সে কথাও বলা আছে। তাছাড়া হিরোশিমা নাগাসাকির কথা তো আছেই, যেমন নস্ট্রাডামসে ছিল। সুমা দেখলাম এই নতুন প্রাণীর ব্যাপারে একটু সন্দিহান। বলল, মানুষ এই বিংশ শতাব্দীতে যা করেছে, এই পৃথিবীতে কোনো প্রাণী তার চেয়ে বেশি উন্নত কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না। সন্ডার্স আর ক্রোল দুজনেই এই ব্যাপারে যাকে বলে ওপেন মাইন্ডেড। ক্রোল বলছে, এই প্রাণী যদি থেকেও থাকে তাহলে আমি প্রথমেই অনুসন্ধান করব এরা অলৌকিককে বিজ্ঞানের আওতায় এনে ফেলতে পেরেছে কি না। আমাদের অনেক বিজ্ঞানী অলৌকিক ঘটনাকে হেসে উড়িয়ে দেন,
অথচ সেগুলোই যে কি করে ঘটছে তার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেন না। সন্ডার্সে উৎসাহের অন্ত নেই। ও বারবার বলছে, লাপিরুজ যা লিখে গেছে তা তো মিথ্যা হতে পারে না। সে অতি বিখ্যাত পর্যটক। কথা হচ্ছে সেই প্রাণী আদেও কি আছে। কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, শুধু একটা দ্বীপে নিজেদের আবদ্ধ রেখে পৃথিবীর অন্য কোনো অংশের সাথে যোগাযোগ স্থাপন না করে কি করে একটা জাত এত উন্নত অবস্থায় বেঁচে থাকে। আরে বাবা, টেকনোলজিতে উন্নতি করতে গেলেও তো যন্ত্রপাতি লাগে। সেই যন্ত্রপাতি তৈরি করার র মেটেরিয়ালস কি একটা দ্বীপেই রয়েছে? এইসব প্রশ্নের উত্তর অবশ্য সিঙ্গাপুরে বসে পাওয়া যাবে না। তবে আমার মনেও যে একটা অবিশ্বাস দানা বাঁধেনি তা নয়। এসব ব্যাপারে ধাপ্পাবাজির উদাহরণের অভাব নেই। আমাদের সময়ের একজন লোক যে প্রাচীনকালে হাতের লেখা অনুকরণ করতে পারে, সে মাসখানেক পরিশ্রম করলে একটা 500 বছরের পুরনো পাণ্ডুলিপি তৈরি করে ফেলতে পারে না। যিনি এই পুঁথি আবিষ্কার করেছেন তিনি কিরকম লোক সেটা জানা দরকার। 27 সেপ্টেম্বর, প্রশান্ত মহাসাগর। আমরা 25-এই রওনা হয়েছি। সুমার এই যানটির কোনো তুলনা নেই। ম্যাপে দেখে আন্দাজ হয় আমাদের 7,500 মাইলের মতো যেতে হবে। আমরা এখনো পর্যন্ত দিনে গড়ে 500 মাইলের মতো চলেছি। দরকার হলে এর চেয়েও বেশি যাওয়া যায়, কিন্তু এখন অবধি সেটার প্রয়োজন বোধ করি। সন্ডাস একটা খেলা নিয়ে এসেছে, নাম লোগোস, যেটা 5 জনে খেলতে পারে। ইংরাজি শব্দ রচনার খেলা ভেবেছিলাম সুমা আর সাবাটিনির অসুবিধা হবে, কিন্তু দেখছি এরা ভাষাটা ভালো বলতে না পারলেও পড়াশোনা করেছে অনেক, ফলে শব্দের স্টক রীতিমতো ভালো। খেলাটা খেলে আমাদের অনেকটা সময় কেটে যায়। সুমা সঙ্গে করে একেবারে হালের ইলেকট্রনিক আবিষ্কারের কিছু নমুনা নিয়ে এসেছে। তার মধ্যে একটা খুবই চমকপ্রদ। তুমি হয়তো প্যারিসে গেছো বাজার করতে, অথচ ফরাসি ভাষা জানো না। তুমি ইংরেজিতে তোমার চাহিদা জানালে এই যন্ত্র তৎক্ষণাৎ সেটা ফরাসি ভাষায় অনুবাদ করে জানিয়ে দেবে। আমাদের ওখানে কতদিন থাকতে হবে জানি না। নিজেদের মধ্যে আলোচনা করে 10 দিনের মতো জামা কাপড় নিয়ে এসেছি। থাকবো প্লাস্টিকের তাঁবুতে আর টিনের খাবার খাবো। 3রা অক্টোবর, প্রশান্ত মহাসাগর, 40.1 নর্থ বাই 161.5 ওয়েস্ট। আজ 8 ঘন্টা আগে আমরা এই দ্বীপে এসে পৌঁছেছি। আদৌ যে একটা দ্বীপ রয়েছে এই লঙ্গিটিউড ল্যাটিটিউডে, তাতেই আমরা উৎফুল্ল। বিচিত্র দ্বীপ, কোনো গাছপালা নেই, সবুজ বলতে কিছুই নেই, কেবল বালি, পাথর আর শুকনো মাটি। মশা ছাড়া কোনো প্রাণীর সাক্ষাৎ পাইনি এখনো পর্যন্ত। কোনো রকম সরীসৃপও চোখে পড়েনি। পাখি বা জানোয়ার তো নয়। দ্বীপটা কত বড় সেটা এখনো আন্দাজ করতে পারিনি। তবে এটা প্রায় জোর দিয়েই বলা যায় যে এখানে যদি কোনো প্রাণী থেকেও থাকে তাহলে সভ্যতার স্তরে তারা বেশ নিচে স্থান পাবে। সভ্য মানুষ হলে বাসস্থানের চিহ্ন তো থাকবে। এখানে যতদূর দেখা যায় একটা বাড়িও চোখে পড়ছে না। আমাদের সকলের মনে একটা আশঙ্কা রয়েছে যে এত দূর এসে হয়তো ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। এখন দুপুর 2টো। আজকের দিনটা যে এখানে থাকা উচিত সেটা সকলেই বোধ করছি। দ্বীপটাও একটু ঘুরে দেখা উচিত। দূরের দিকে চাইলে মনে হয় সেই অংশটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চেয়ে বেশ খানিকটা উঁচু এবং মোটামুটি মসৃণও বটে। এখনো লাঞ্চ হয়নি। ক্রোল আর সন্ডাস মিলে খাবার আয়োজন করছে। আমারও বোধহয় হাত লাগানো উচিত। না, লেখাটা বন্ধ করি। 5ই অক্টোবর। কথাটা লিখেও আনন্দ, আমাদের অভিযান সফল হয়েছে। এই দুদিনের ঘটনা নিয়ে একটা বই লেখা যায়। আমি ডায়েরিতে যতটা পারি লিখেছি। প্রথম দিন লাঞ্চের পর আমরা 5 জন বেরোলাম দ্বীপের মাঝের অংশ লক্ষ্য করে। যত হাঁটছি তত বুঝছি যে জমিটা ধীরে ধীরে উঁচু হচ্ছে এবং মসৃণ হচ্ছে। নুড়ি পাথর ইত্যাদিও ক্রমশ কমে আসছে। এই মসৃণতা কিন্তু এমন দ্বীপের মতো জমিতে স্বাভাবিক নয়। সুমা একবার হাঁটা থামিয়ে মাটিতে উপুড় হয়ে বসে জমিটার উপর হাত বুলিয়ে পরীক্ষা করলো। ওর মন্তব্য হলো, ভেরি স্ট্রেঞ্জ। প্রায় 45 মিনিট হাঁটার পর একটা জায়গায় এসে পড়লাম, যেটাকে মনে হলো দ্বীপের উচ্চতম অংশ। বিশেষ ব্যাপার হলো মাটিতে একটা গোল গর্ত,
যার ব্যাস আন্দাজ 1.5 মিটার। সেটার দিকে এগিয়ে ভালো করে দেখেও বোঝা গেল না তার ভেতর কি আছে। সেটা যে গভীর তাতে সন্দেহ নেই, কারণ চোখে যা দেখা যাচ্ছে তা হলো দুর্ভেদ্য অন্ধকার। ক্রোল আতপাগলা লোক। সে গর্তটার কাছে মুখ নিয়ে তার স্বরে চিৎকার করলো। হ্যালো, হ্যালো। কোনো উত্তর নেই, অথচ বেশ বোঝা যাচ্ছে গর্তটা প্রাকৃতিক নয়। এমন নিখুঁত বৃত্ত মানুষ বা মানুষ জাতীয় কোনো প্রাণীর কাজ হতে বাধ্য। আমরা আরো কিছু দূর এগিয়ে গেলাম। এদিকে জমিটা ক্রমে ঢালু হয়ে নিচে নামছে। আমরা এসেছি প্রায় 4 মাইল। এই গর্ত যদি এই দ্বীপের কেন্দ্রস্থল হয়, তাহলে ওদিকেও আন্দাজ 4 মাইল জমি তো রয়েছে। ঢালুর ওপাশেও আমরা বাসস্থানে কোনো চিহ্ন দেখতে পেলাম না। কিছু দূর গিয়ে আমরা ফেরার পথ ধরলাম। গর্তটা দেখে সকলেই উত্তেজিত, কিন্তু তার মানে কেউই কিছু বুঝতে পারছে না। ক্যাম্পে ফিরতে ফিরতে 5টা বেজে গেল। এতটা পথ হেঁটে সকলেই বেশ ক্লান্ত ছিল। আমাদের তাঁবুগুলো খাটানো হয়ে গিয়েছিল। 3টে তাঁবু, একটাই ক্রোল আর সন্ডার্স, একটা আমি আর সুমা, আর একটাই সাবাটিনি। আমরা যে যার ক্যাম্পে ঢুকে প্লাস্টিকের চাদরে শুয়ে একটু জিরিয়ে নিলাম। 5:30টায় ক্রোল সকলকে কফি এনে দিল। সাবাটিনে একটা অসুবিধা হচ্ছে, আমাদের মধ্যে একমাত্র ওকেই মশা কামড়াচ্ছে। সে বারবার শরীরের অনাবৃত অংশে চাপড় মেরে মশা মারার চেষ্টা করছে। বলল, কি আর বলি, আমার রক্তের জাতি এরকম। আমার দেশেও মশারা আমার রক্ত খেতে খুব ভালোবাসে। 6:30টায় প্রশান্ত মহাসাগরের দিগন্তে সারা আকাশে রং ছড়িয়ে সূর্যদেব অস্ত গেলেন। এবার দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে। আমি 3টে ক্যাম্পের জন্য আমার তৈরি 3টে লুমিনিম্যাক্স ল্যাম্প এনেছি। অন্ধকার হলে সেগুলো জ্বলে উঠবে। কিন্তু সেই প্রাণীরা যদি থেকেও থাকে, তাহলে কখন তাদের দেখা পাওয়া যাবে? তারা কি আমাদের দেখাই দেবে না? মানুষের প্রতি কি তারা বিরূপ মনোভাব পোষণ করে? ক্রোলের তাঁবু থেকে ভেসে আসছে হেরে গলায় টুকরো টুকরো ভাবে গাওয়া একটা জার্মান গান। সুমা পাশ্চাত্য ক্লাসিক্যাল সঙ্গীতের ভক্ত। সে একটা বেটোফেনের সিম্ফনি ক্যাসেট বার করে তার যন্ত্রে চাপাতে যাবে, এমন সময় একটা চিৎকার শোনা গেল। Come out and see! Come out and see! সাবাটিনির গলা। আমরা হন্তদন্ত হয়ে ক্যাম্প থেকে বেরিয়ে এক শ্বাসরোধ করা দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। দ্বীপের যেটাকে আমরা মাঝের অংশ বলে মনে করেছিলাম, সেখানকার জমি থেকে একটা সবুজ আলোকস্তম্ভ বেরিয়ে আকাশের দিকে বহুদূর উঠে গেছে। এটা যে লেজার রশ্মি তাতে কোনো সন্দেহ নেই। এই আলোকস্তম্ভই 100 বছর আগে দেখেছিল লা পেরুজ। সন্ডাস বলে উঠল, It must be coming out of that hole. আমিও তাই সন্দেহ করেছিলাম। ওই গর্ত থেকেই এই আলোকস্তম্ভ বেরিয়েছে। আমার মনে একটা সন্দেহের উদয় হয়েছিল, সেটা এবার বলে ফেললাম। আমার মনে হয় এই প্রাণী মাটির নিচে থাকে, তাই বাইরে এদের কোনো অস্তিত্বের চিহ্ন নেই। কিন্তু এদের সাথে যোগাযোগ করবো কিভাবে? অসহিষ্ণুভাবে বলে উঠল সন্ডার্স। অ্যান্ড ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ? ঠিক কথা, এদের তো ইংরেজি জানার কোনো সম্ভাবনাই নেই। তাহলে যোগাযোগ হবে কিভাবে? এবার সুমা ক্যাম্প থেকে একটা যন্ত্র নিয়ে এলো, একেবারে হালের জাপানি কীর্তি, তাতে সন্দেহ নেই। ছোট ক্যামেরার মতো দেখতে, তবে লেন্সের জায়গায় একটা ছোট্ট চোঙা রয়েছে। চোঙার উল্টো দিকটা মুখের কাছে এনে সুমা স্বাভাবিক স্বরে কথা বলল, আর সেই কথার তেজ শতগুণে বেড়ে আকাশ কাঁপিয়ে দিল। We are humans. We know about you. If you understand English, please respond. 5 সেকেন্ডের মধ্যে গুরুগম্ভীর তেজস্বী কণ্ঠস্বরে উত্তর এলো। এমন যান্ত্রিক কণ্ঠস্বর মানুষের হয় না। আমরা জানি তোমরা এসেছো। তোমরা কি ভাষায় কথা বলো সেটা জানার অপেক্ষায় ছিলাম। We are friends. We want to come to you. But how? তোমরা রশ্মির উৎসের কাছে এসো, আমরা ব্যবস্থা করছি। আমরা মনে প্রবল উত্তেজনা আর কৌতূহল নিয়ে আলোকস্তম্ভের দিকে এগিয়ে গেলাম। কাছাকাছি যেতে আলো ক্রমশ ম্লান হয়ে মিলিয়ে এলো, কিন্তু তার পরিবর্তে সমস্ত জায়গাটা একটা সাদা আলোয় আলোকিত হয়ে উঠল। আমরা অবাক হয়ে দেখলাম ওই আলোটা সেই গর্তের ভিতর থেকেই আসছে।
আবার উদাত্ত যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। প্রবেশ পথ দিয়ে চলন্ত সিঁড়ি নেমে এসেছে। তোমরা একে একে নেমে এসো। নিচে তোমাদের বসার ব্যবস্থা হয়েছে। সবাই আমার দিকে চাইল, অর্থাৎ আমাকেই দলবতী হতে হবে। আমি গর্তের দিকে এগিয়ে এলাম। নিচ থেকে আলো আসছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে চলন্ত সিঁড়ি। আমি সিঁড়িতে পা দিতেই নিচে রওনা দিলাম। আমার পিছনে 4 জন। অন্তত 50 গজ নামার পর সিঁড়ির নিচে পৌঁছালাম। সামনে 20 হাত দূরে দেখা যাচ্ছে একটা আলোকিত প্যাসেজ। এই প্যাসেজ ধরে মিনিট খানেক গিয়েই দেখি আমরা একটা গোল ঘরে পৌঁছেছি। এ ঘরও আলোকিত, কিন্তু কোত্থেকে আলো আসছে সেটা বোঝা যায় না। ঘরে ল্যাম্প জাতীয় কিছু নেই। ঘরের মাঝখানে একটা অজানা ধাতুর তৈরি সোনালি টেবিল, আর তাকে ঘিরে 5টা সোনালি চেয়ার। আদেশ শোনা গেল, তোমরা বসো। এই ঘর, এই আসবাব তোমাদের জন্যই তৈরি করে রেখেছিলাম। আমরা 5 জনে বসলাম। আবার কথা এলো, মানুষ আমরা এই প্রথম দেখলাম। যেমন ভেবেছিলাম তার সঙ্গে কোনো পার্থক্য নেই। এতদিন যন্ত্রে তোমাদের কথা গান বাজনা শুনে এসেছি। এইবারে আসল মানুষকে দেখলাম। কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমরা তোমাদের দেখতে চাই, তোমাদের কাছে আসতে চাই। তা হবে না। কেন? আমাদের আকৃতি তোমরা সহ্য করতে পারবে না। আমরা দেখা দেব না। তোমরা কি জানতে চাও বলো? তোমরা কি অন্য কোনো গ্রহ বা উপগ্রহ থেকে এসেছো? না, তবে পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয়েছিল হঠাৎ রাসায়নিক প্রক্রিয়ায়। আমাদেরও উৎপত্তি হয়েছে সেই রকম ভাবেই, আজ থেকে 300 বছর আগে। কিন্তু তোমরা এত অগ্রসর হলে কি করে, মানুষের সংস্পর্শে না এসেও? আমরা অগ্রসর হয়েই জন্মেছি এই 300 বছরে। অবশ্য আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরো উন্নত হয়েছি। তোমরা মানে তোমরা সকলে? হ্যাঁ, আমাদের পরস্পরের কোনো প্রভেদ নেই। কতজন আছে তোমরা? 15,000। তবে রাসায়নিক প্রক্রিয়ায় সংখ্যা ক্রমে বাড়ছে। 30,000 থাকতে পারে এই ভূগর্ভস্থ শহরে। তোমরা এই শহর তৈরি করলে কি করে? উপাদান কোথায় পেলে? তোমাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপাদান কোথা থেকে পাও? আমরা আমাদের ইচ্ছা শক্তির সাহায্যে অনেক কিছু করতে পারি। কোনো কিছু প্রয়োজন হলে আমরা সকলে মিলে একসঙ্গে সেটা পাবার ইচ্ছা করি। তার ফলে সেটা আমরা পেয়ে যাই। যেসব জিনিসের প্রয়োজন অল্পকালের জন্য, তার স্থায়িত্বও হয় অল্পকাল। যেমন এই চলন্ত সিঁড়ি। সিঁড়ির কোনো প্রয়োজন আমাদের হয় না। ওটা আমরা ইচ্ছাশক্তির সাহায্যে শুধু তোমাদের প্রয়োজনে তৈরি করেছি। প্রয়োজন ফুরিয়ে গেলে ওটা আর থাকবে না। তাছাড়া রসায়ন আমাদের সব ব্যাপারে সাহায্য করে। প্রকৃতির সঙ্গে তোমাদের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আমরা জানি প্রকৃতির উপর নির্ভর করা বিপজ্জনক। পৃথিবীতে বহু জায়গায় বহুবার দুর্ভিক্ষ হয়েছে। তার কারণ অনাবৃষ্টির ফলে ফসলের অভাব। সেই রকম অতিবৃষ্টিতে বন্যা হয়েছে। মানুষের ঘর ভেসে গেছে। বহু মানুষ মরেছে। অর্থাৎ প্রকৃতি মানুষকে হতাশ করেছে। মানুষ তার জন্য কষ্ট পেয়েছে। আমাদের সেই সমস্যা নেই। তোমরা অবসর সময়ে কি করো?
তোমাদের সঙ্গীত নেই, খেলা নেই, সাহিত্য নেই? আমাদের কোনো অবসর নেই। আমরা সবসময় নিজেদের আরো অগ্রসর করতে চেষ্টা করি। আমরা যে স্তরে আছি সেখানে তোমাদের পৌঁছাতে আরো 2000 বছর লাগবে। What about animals, birds, insects, and other form of life? সেসব কিছু নেই। আমরা শুধু আছি আমাদের উন্নত জ্ঞান নিয়ে। কিন্তু মশা তো রয়েছে তোমাদের দ্বীপে। মশা? হ্যাঁ, একরকম ইনসেক্ট, ডোন্ট ইউ নো? এই নাম প্রথম শুনলাম। আমি মনে মনে ভাবলাম, তাহলে এখানে চেয়ারে বসেও সাওয়াটিনি হাত চুলকোচ্ছে কেন? এখন মনে হচ্ছে যেন আসবার পথেও মাঝ সমুদ্রে সাওয়াটিনিকে মশা মারার চেষ্টা করতে দেখেছি। আমরা আসার পথে একটা দ্বীপে থেমেছিলাম ইঞ্জিনটা একটু বিশ্রাম দেওয়ার জন্য। সেখান থেকেই মশার আমদানি হয়নি তো? আচ্ছা, আমরা যাতে বসেছি সেটা কি ধাতুর তৈরি? সোনা। আশ্চর্য, পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণখণ্ড হলো তুতেনখামেনের সমাধি, কিন্তু এই টেবিল তো তার চেয়ে অনেক বড়। এখানে স্বর্ণখনি আছে? না, সোনা আমরা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করি। আমাদের সব যন্ত্রপাতি এই সোনার তৈরি। এখানে সোনার মূল্য নেই। আমরা জানি মানুষের মধ্যে আছে। সোনা তৈরির ফর্মুলা আছে তোমাদের কাছে? নিশ্চয়, না হলে তৈরি কি করে হয়? আমাদের তো একদিন না একদিন দেশে ফিরে যেতে হবে। তখন তো আমাদের এই অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করবে না। তোমাদের অন্তত একজন প্রাণীকে কি আমরা আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না, অল্প কয়েকদিনের জন্য? তারপর আবার তাকে ফেরত দিয়ে যাব। হা 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 হা। সে যদি তোমাদের সঙ্গে যায় তাহলে ফেরার কোনো সমস্যা নেই। যানবাহন ছাড়া চলাফেরা করার উপায় আমরা প্রথম থেকেই জানি। তাহলে তোমাদের একজনকে দেবে আমাদের সঙ্গে? বললাম তো, তার আকৃতি তোমরা সহ্য করতে পারবে না। সে আকৃতি তোমরা বদলাতে পারবে না? এত কিছু পারো, এটা পারবে না? কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর কথা এলো, আমাদের 2 দিন সময় দাও। আজ বিদায়। যেভাবে এসেছো তোমরা সেভাবেই ফিরে যেতে পারবে। কিন্তু একটা কথা তো জানা হয়নি। কি? আমরা যেমন মানুষ, তেমনি তোমাদের নাম কি? সে নাম তোমাদের জিভে উচ্চারণ হবে না। তাহলে ফিরে গিয়ে তোমাদের কি নামে উল্লেখ করব? অটোপ্লাজম। আর এই শহরের নাম? নোভোপলিস বলতে পারো। এবারে আমার একটা কথা বলার ছিল, সেটা বলে নিলাম। প্রথমেই জিজ্ঞাসা করলাম, তোমাদের এখানে কোনো রোগ নেই? না। তার মানে কোনো ওষুধ নেই? না। কিন্তু রোগের সম্ভাবনা নেই সেটা কি করে বলছো? এরপরে যখন আসবো তখন আমার তৈরি ওষুধ মিরাকিউরালের বেশ কিছু বড়ি সঙ্গে করে এনে এই টেবিলের উপর রেখে দেবো। যদি রোগ হয় তাহলে সেটা খেলে সেরে যেতে বাধ্য। আমি অবশ্য ক্রিস্টোবালডির ভবিষ্যৎবাণীর কথা ভেবে এটা বললাম। এরপরে আমরা গোলঘর ছেড়ে বেরিয়ে এলাম। এরা দেখলাম এয়ার কন্ডিশনিংটা ভালোই রপ্ত করেছে, কারণ মাটির নিচে হলেও আমরা অতি আরামদায়ক ঠান্ডা উপভোগ করেছি। সিঁড়ির কাছে এসে দেখি সেটা এখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। বিচিত্র মনোভাব নিয়ে আমরা ক্যাম্পে ফিরলাম। এখনো কিন্তু প্রমাণ পাওয়া যায়নি যে এরা মানুষ নয়। সেটা অবশ্য ঠিক। এরা সবটাই মিথ্যে বলে থাকতে পারে। খাদ্যের সমস্যা এরা কিভাবে সমাধান করছে সেটা অবশ্য বোঝা গেল না, কিন্তু কৃত্রিম উপায়ে মাটির নিচে গাছপালা, ফুল ফল সবই গজানো যায়। আর সোনার ব্যাপারটা? তুমি কি বিশ্বাস করলে এই চেয়ার টেবিল সোনার তৈরি? গোল্ড হ্যাজ আ স্পেশাল কাইন্ড অফ স্মেল। আমি চেয়ার টেবিল থেকে সেই গন্ধ পেয়েছি। হোয়াট? সোনার গন্ধ? আমি এমন কথা কোশমিলকানেও শুনিনি। আমি জেনে শুনেই বলছি, আই নো দ্যাট। আমি দুজনকে ঠান্ডা করলাম, তারপর বললাম, এরা মানুষই হোক আর নতুন প্রাণীই হোক, এরা যখন 100 বছর আগে লেজার রশ্মি আবিষ্কার করেছে তখন এদের বিজ্ঞান যে অন্য মানুষের চেয়ে অনেক বেশি অগ্রসর সেটা স্বীকার করতেই হবে।
6 অক্টোবর। আজ আমাদের অটোপ্লাজমদের ব্যাপারে কিছু করার নেই। আগামীকাল ওরা কি স্থির করলো সেটা জানতে পারবো। আমরা 5 জনের লোগোস খেলে আর সমুদ্রে স্নান করে সময় কাটালাম। আমার মন কিন্তু বলছে এরা মানুষ নয়, এবং এরা যা বলছে তা সবই সত্যি। সন্ধ্যায় যথারীতি লেজার স্তম্ভ জ্বলে উঠল। আমরা এদের কাছ থেকে কোনো রকম খবর বা বিবৃতি আশা করছিলাম না, কিন্তু আলোকস্তম্ভ জ্বলার একটু পরেই পরিচিত কণ্ঠে ঘোষণা শুনলাম। কাল আলো জ্বলার আধ ঘন্টার মধ্যে তোমরা চলে এসো। যেমন ভাবে এসেছিলে তেমন ভাবেই আসবে। যে ঘরে বসেছিলে সেই ঘরেই বসবে। কি সিদ্ধান্ত নিয়েছি সেটা তখনই বলবো। ঘোষণা বন্ধ হওয়ার পর ক্রোল বলল, আচ্ছা, এমনও তো হতে পারে যে আমাদের দেশের কিছু বিজ্ঞানী দেশে আমল না পেয়ে জেদের বসে এখানে এসে ডেরা বেঁধেছে। কিন্তু দেখলে তো স্কেলেটার, এসব জিনিস তৈরি করার জন্য তো নানা রকম ধাতু, লোকজন, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন হয়। এরা এসব পেল কি করে? ইচ্ছা শক্তির কথাটা ভুলো না সন্ডার্স। আমি মনে করিয়ে দিলাম, সত্যি যদি এদের তেমন উইল পাওয়ার থাকে তাহলে তার জোরে অনেক কিছুই সম্ভব। দেখা যাক এরা কাল কি বলে। 7 অক্টোবর। সন্ধেবেলা লেজার রশ্মিটা কখন জ্বলে তার একটা আন্দাজ হয়ে গিয়েছিল আমাদের। আজ তার আধ ঘন্টা আগে রওনা হয়ে পৌঁছবার ঠিক আগেই আলোকস্তম্ভটা জ্বলে উঠল। তারপর কণ্ঠস্বর শোনা গেল, তোমরা চলে এসো। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আবার সেই গোল ঘরে গিয়ে হাজির হলাম। ক্রোল বলল, কি স্থির করলে? আমাদের একজনকে তোমাদের সঙ্গে দেব। তার আকৃতি হবে মানুষের মতো। পোশাকেও তোমাদের সঙ্গে কোনো তফাৎ থাকবে না। কেবল বুদ্ধি হবে ওর অটোপ্লাজমের মতো। ও কি ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারবে? না, কারণ একজনের ইচ্ছা শক্তিতে কোনো ফল হয় না। তোমাদের জন্য চলন্ত সিঁড়িটা তৈরি করতে আমাদের 50 জনের উইল পাওয়ার দরকার হয়েছিল। তাহলে তো আর বেশি দিন থেকে এখানে লাভ নেই। আমরা পরশু সকালেই বেরিয়ে পড়তে পারি। কাল তোমরা তাহলে এই সময়ই এসো। ঠিক আছে। 9 অক্টোবর। আমরা আজ সকাল 8:30টায় রওনা হচ্ছি। চটপট কালকে ঘটনাটা বলে নিই। কাল সন্ধ্যায় আবার সেই গোল ঘরে গিয়ে পৌঁছতে কথা শোনা গেল, তোমরা যে পথ দিয়ে এলে সেই পথ দিয়েই আমাদের প্রতিভু তোমাদের কাছে যাচ্ছে। একে তোমরা অ্যাডাম বলে ডেকো, কারণ এ আমাদের তৈরি প্রথম মানুষ। আর একটা জরুরি কথা তোমাদের মনে রাখতে হবে। কি? তোমাদের এখান থেকে দেশে ফিরতে কতদিন লাগবে? 3 সপ্তাহ পরে আমরা লন্ডনে পৌঁছাবো। যেদিন পৌঁছাবে সেদিন থেকে দিন 7 জন্য অ্যাডাম মানুষের আকৃতি নিয়ে থাকতে পারে। 7 দিন শেষ হলেই সে আপনা আপনি আমাদের এখানে ফিরে আসবে। আমার বিশ্বাস তার মধ্যে তোমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে তোমরা আসতে বাধা দিও না। মনে রেখো, ও বল প্রয়োগ করে কিছু করতে পারবে না। অটোপ্লাজম অহিংস প্রাণী। অ্যাডাম নিরস্ত্র অবস্থায় যাচ্ছে তোমাদের সঙ্গে। যদি দেরি হয়ে যায় তাহলে কি হবে? তার ফল ভালো হবে না। এর বেশি আমি আর কিছু বলবো না। আমি লক্ষ্য করেছি তোমরা কেউ কেউ হাতে আংটি পরো। আমি অ্যাডামের হাতে 5টা সোনার আংটি পাঠিয়ে দিচ্ছি। পিওর গোল্ড, 24 ক্যারেট। সেগুলো তোমরা গ্রহণ করলে খুশি হব। জুতোর শব্দ পেয়ে পিছনে ফিরে দেখি আমরা যে পথ দিয়ে এসেছি সে পথ দিয়ে একজন সুদর্শন শ্বেতাঙ্গ যুবক প্রবেশ করল।
Hello everyone. My name is Adam. হোল যেন বেশ অবাক হয়েই বলল, কিন্তু তুমি আসলে এখানকারই প্রাণী তো? Yes, I am an autoplasm. তোমাকে কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীরা নানা রকম প্রশ্ন করবে, তুমি তার জবাব দিতে পারবে তো? আমার বিশ্বাস আমি পারবো। তাহলে কাল সকালে আমরা আমাদের দেশে ফিরে যাচ্ছি। আজ রাতে তুমি প্রফেসর সাবাটিনির ক্যাম্পে ঘুমোবে। আমরা ঘুমাই না। যাই হোক, কাল সকালে আমরা রওনা দেব। লন্ডন শহরে 7 দিন থেকে তুমি আবার তোমার দেশে ফিরে আসবে। সবশেষে আমি পকেট থেকে একটা বড় বোতলে রাখা 1000 মিরাকিউরাল বড়ি টেবিলের উপর রেখে বললাম, এই রইল ওষুধ। আশা করি তোমাদের কোনো রোগ হবে না, কিন্তু যদি হয় তাহলে এই ওষুধ খেলে বুঝতে পারবে যে মানুষও একেবারে পিছিয়ে নেই। সন্ডাস ডাকছে, সুমাক্রাফট রেডি। 11ই অক্টোবর। এই দুদিন দেখে বুঝেছি অ্যাডাম ছেলেটি অত্যন্ত ভদ্র। ও আমাদের সকলকে সমীহ করে চলে। সে সঙ্গে এটাও দেখেছি যে লোগোস খেলায় তার মতো অসাধারণ ক্ষমতা আমাদের কারোর মধ্যে নেই। ও আমাদের চেয়ে এত বেশি ভালো যে শেষে খেলা বন্ধ করে দিতে হলো। এখন আমরা গল্পগুজব করে আর সুমার ক্যাসেট বাজনা শুনে সময় কাটিয়ে দিচ্ছি। সুমার ভিডিও ক্যামেরাও ছিল, কিন্তু সে বাড়ি করেনি। যদিও আমাদের সঙ্গে একটি অটোপ্লাজম চলেছে, তার সঙ্গে মানুষের কোনো তফাৎ নেই দেখে সুমা ছবি তোলার উৎসাহ হারিয়ে ফেলেছে। আমি অনেক ভেবে একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। সেটা হলো, এরা যদি সত্যিই মানুষ না হয়, তাহলে এরা যতই উন্নত প্রাণী হোক না কেন, সুখ দুঃখ, সকাল সন্ধ্যা, চন্দ্র সূর্য, ফুল ফল, রং রস, খেলাধুলা, পশু পাখি নিয়ে মানুষই ভালো। 2রা নভেম্বর, লন্ডন। আমরা কাল এখানে এসে পৌঁছেছি। আজ অ্যালবার্ট হলে 50 জন বিশিষ্ট বিজ্ঞানী আর প্রায় 2000 দর্শকের সামনে অ্যাডাম তার পরীক্ষা দিল। প্রথমেই সুইডেনের বিখ্যাত গণিতজ্ঞ হান্স রুডেলবার্গকে অ্যাডাম ধরাশায়ী করল। রুডেলবার্গের সদ্য প্রকাশিত কিছু গাণিতিক তত্ত্ব অ্যাডাম প্রমাণ করে দিল যে তাদের দেশে 70 বছর আগে তা সকলেই জানে। এরপর সে কতগুলো তথ্যের উদাহরণ দিল, যেগুলো আমাদের গাণিতিকরা এখনো উদ্ভবই করেনি। এবার লন্ডনের জীবতত্ত্ববিদ ডক্টর কিংকেড মঞ্চে উঠে অ্যাডামকে উদ্দেশ্য করে বললেন, বুঝতেই পারছি আপনাদের বিজ্ঞান খুবই উন্নত, কিন্তু আপনারা নিজেদের মানুষ নয় বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন কেন? আকৃতিতে তো আপনার সঙ্গে আমাদের একটি যুবকের কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। আপনি বলছেন আপনাদের দ্বীপে আপনা থেকেই প্রাণীর উদ্ভব হয়েছিল, কিন্তু তার চেহারা মানুষের মতো কি করে হয়? অ্যাডাম অত্যন্ত নম্রভাবে জানালো যে এটা তার আসল চেহারা নয়। 1.5 ঘন্টা চলল ব্যাপারটা। প্রফেসর ম্যাঙ্কিভিচ, প্রফেসর ব্রুনিয়াস, জন ডাকওয়ার্থ, ডক্টর ভ্যাসিলিয়েভ, রিক্টার শুলস ইত্যাদি ইত্যাদি বাঘা ভাগা পদার্থবিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক, জীববিজ্ঞানী, গণিতজ্ঞ, উদ্ভিদ বিজ্ঞানী সকলেই অ্যাডামের কাছে হার স্বীকার করলেন। অ্যাডাম যথারীতি ভদ্র আর বিনীতভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিল। অবশেষে যিনি আজকে অনুষ্ঠানের সভাপতি, প্রফেসর কার্টওয়েল, তিনি বললেন, আমরা একজন অসাধারণ মেধাবী ও পাশ্চাত্যের বিজ্ঞানীর চেয়ে অনেক বেশি অগ্রসর ব্যক্তির পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছি এবং নিজেদের ভাগ্যবান মনে করছি। আজকের দিনটি যে ইতিহাসের পাতায় একটি স্মরণীয় দিন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মিস্টার অ্যাডাম তার পরিচয় আমাদের কাছে প্রকাশ করলেন না। ফলে একটা সন্দেহ রয়ে গেল যে তিনি মানুষ, এবং মানুষ হয়েই বিজ্ঞানের চূড়ান্ত সীমানায় পৌঁছেছেন। করধ্বনিতে অ্যালবার্ট হল ফেটে পড়ল। আমরা অ্যাডামকে নিয়ে হোটেলে ফিরে এলাম। সামনের 3 দিন ওকে ব্যস্ত থাকতে হবে। সাংবাদিক সম্মেলন আছে, গোটা 3 টেলিভিশন সাক্ষাৎকারও আছে। আমি বারবার সকলকে মনে করিয়ে দিচ্ছি যে 7 তারিখ সন্ধ্যার মধ্যে ওকে ছেড়ে দিতে হবে। সাবাটিনি অন্য হোটেলে রয়েছে, সে একদিন অ্যাডামকে খাওয়াতে চায়। খাওয়ার ব্যাপারে অ্যাডামকে নিয়ে কোনো সমস্যা নেই, তাকে এমনভাবেই তৈরি করে দেওয়া হয়েছে যে সে দিব্যি মানুষের খাদ্য খেয়ে হজম করছে। ঠিক হলো পরশু, অর্থাৎ 4 নভেম্বর সকালে টেলিভিশনে ইন্টারভিউর পর সাবাটিনি অ্যাডামকে তার হোটেলে নিয়ে যাবে খাওয়ানোর জন্য। সাবাটিনি বলল যে তার 2-3টে সিটিং লাগবে অ্যাডামের সঙ্গে,
কারণ ম্যাড্রিডে ফিরে গিয়ে সে ওখানকার স্প্যানিশ কাগজে অটোপ্লাজম সম্বন্ধে বড় করে লিখতে চায়। 4 নভেম্বর। কাল সাংবাদিক সম্মেলনের ফলে আজ সব খবরের কাগজে বিস্তারিতভাবে অ্যাডামের খবর বেরিয়েছে। তার চেহারা যে হুবহু মানুষের মতো, তাতেও অটোপ্লাজম সম্বন্ধে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। তবে এটা সকলেই বলেছে যে এমন একটি অসাধারণ মেধাবী যুবকের এইভাবে আত্মপ্রকাশ একটা যুগান্তকারী ঘটনা। আমরা অ্যাডামকে যথাসম্ভব আগলে রাখছি। সাবাটিনি ওকে নিয়ে যেতে চাইলেও আমরা সে ব্যাপারে খুব একটা উৎসাহ প্রকাশ করছি না। আরেকটা সিটিং সাবাটিনিকে দিতেই হবে, হোটেলের ডিনারের পর। সাক্ষাৎকারের পর সাবাটিনি বলেছে যে সে নিজেই অ্যাডামকে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে যাবে। 6 নভেম্বর। ক্রোল, সন্ডার্স এবং আমি তিনজনেই গভীর উদ্বেগের মধ্যে রয়েছি। কাল রাত্রে ডিনারের পর সাবাটিনির কাছ থেকে অ্যাডাম আমাদের হোটেলে ফেরেনি। সাবাটিনি যে এতটা দায়িত্বজ্ঞানহীন সেটা আমি বুঝিনি। আজ সকালে ওর হোটেলে ফোন করে জানলাম যে সাবাটিনি আজ ভোরে হোটেল ত্যাগ করে অন্যত্র চলে গেছে। আমরা তিনজন বহু হোটেলে টেলিফোন করেও সাবাটিনির সন্ধান পাইনি। অথচ কাল 7 তারিখ, কাল সন্ধ্যায় অ্যাডামকে ছেড়ে দিতে হবে। আজ একটা খবরের কাগজ থেকে একটা বিশেষ সাক্ষাৎকারের জন্য ফোন করেছিল, তাকেও না করে দিতে হয়েছে। আজকে আশা করি সাবাটিনি না হোক, অন্তত অ্যাডাম তো ফিরে আসবে। 7 নভেম্বর। ভয়ঙ্কর ঘটনা, এখনো তার জের কাটিয়ে উঠতে পারিনি। সন্ডার্স অনেক অনুসন্ধানের পর জানতে পারে যে লন্ডনের বাইরে সাকসেসে সাবাটিনির এক বন্ধু থাকেন। তিনিও স্প্যানিশ, লন্ডন বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ শেখান। সন্ডার্সের বিশ্বাস সেখানে সাবাটিনি এবং অ্যাডাম দুজনেরই খোঁজ পাওয়া যাবে। আমি বললাম, তাহলে এক্ষুনি চলো। এখন 3:15, আজ 6:30টার মধ্যে অ্যাডামকে নোবোপলিস ফিরতে হবে। আমরা যথাস্থানে গিয়ে হাজির হলাম। তখন প্রায় সন্ধে। দোতলা বাড়ি, সামনে একটা ছোট্ট বাগান। সামনে দরজায় বেল টিপতে একজন চাকর এসে দরজা খুলেই বলল, প্রফেসর আলভারেজ শহরে নেই, প্যারিসে গেছে। আমরা প্রফেসর সাবাটিনির খোঁজ করতে এসেছি। উনি ব্যস্ত আছেন। তা হোক, আমাদের ওর সঙ্গে বিশেষ দরকার। কথাটা বলতে বলতেই ক্রোল গায়ের জোরে চাকরকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। চাকর আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, না না না, ওপরে যাওয়ার হুকুম নেই। ক্রোল তার রিভলভার বার করে চাকরের দিকে তাক করে বলল, নিশ্চয়ই আছে। কিন্তু ওনার ঘরের দরজা বন্ধ। কোথায় ঘর? দোতলায়। আমরা দোতলায় উঠে গিয়ে ডান দিকে একটা দরজা বন্ধ দেখলাম। ক্রোল তাতে ধাক্কা দিল। একবার, দুবার, কোনো ফল হলো না। গলা চড়িয়ে বলল ক্রোল, সাবাটিনি, সাবাটিনি। কোনো উত্তর নেই। এবার ক্রোল দরজার কাছে মুখ এনে বলল, সাবাটিনি, শেষবারের মতো বলছি, দরজা খোলো, না হলে আমরা এবার দরজা ভেঙে ঢুকবো। তাতেও যখন কোনো ফল হলো না, তখন ক্রোল দরজার লকের দিকে রিভলভার তাক করে ঘোড়া টিপে দিল। আশ্চর্য দৃশ্য, দুটো মুখোমুখি চেয়ার, একটাতে আমাদের দিকে পিঠ করে বসে আছে সাবাটিনি, অন্যটায় হাত পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অ্যাডাম। আমাদের ঢুকতে দেখে সাবাটিনি অত্যন্ত বিরক্ত হয়ে মুখ বিকৃত করে বলল, আর 2 মিনিটের মধ্যে আমি জেনে ফেলতে পারতাম তোমরা সব ভন্ডুল করে দিলে। কি জেনে ফেলতে? জিজ্ঞাসা করলো সন্ডার্স। দ্য ফর্মুলা ফর মেকিং গোল্ড। ঘর কাঁপিয়ে বলল সাবাটিনি। আমি কোনোদিনই বলতাম না। দৃঢ় স্বরে বলল অ্যাডাম। নেভার, নেভার, নেভার। এই তৃতীয় নেভারের সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার হলো। অ্যাডামের সুপুরুষ আকৃতি কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গিয়ে তার বদলে একটা বিকট দর্শন, চোখ, দাঁত, নখ সর্বস্ব প্রাণীর আবির্ভাব হলো। এমন ভয়ঙ্কর কোনো আকৃতি কল্পনা করাও কঠিন। সাবাটিনি তো সেটা দেখেই অজ্ঞান হয়ে চেয়ার থেকে মেঝেতে পড়ে গেল। ও মাই গড! ক্রোল আর্তনাদ করে ঘর থেকে বেরিয়ে গেল। এক সন্ডার্সেরই দেখলাম আশ্চর্য সাহস। সে ঘরে থেকে গিয়ে বলল, শঙ্কু, বাঁধনটা খুলে দাও। আমি এগিয়ে গিয়ে প্রাণীর হাত পায়ের বাঁধন খুলে দিলাম। প্রাণীটা রক্তবর্ণ, বিশাল চোখ, আমাদের দিকে ঘুরিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর প্রাণীটা তার লোমশ সরু সরু পায়ে দাঁড়িয়ে উঠে বলল, টেলিপ্যাথিতে আমার দেশের লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে। মশা থেকে তাদের ব্যারাম দেখা দিয়েছে। মনে হয় তোমার ওষুধ না থাকলে কেউই বাঁচত না। থ্যাংক ইউ, আমি আসি।
শেষ কথাটার সঙ্গে সঙ্গে প্রাণীটা অদৃশ্য হয়ে গেল। আমি মনে মনে বললাম, ক্রিস্টোবালির ভবিষ্যৎবাণী নির্ভুল প্রমাণিত হলো। আপনারা শুনলেন প্রফেসর শঙ্কু ও ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যৎবাণী। এরকম গল্প আরও শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।